এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই সংগ্রাম, এই মুক্তি, এই স্বাধীনতা, এই শব্দগুলো বাঙালি শিখেছিল, বাঙালি চোখের সামনে দেখেছিল ৭১ সালে। এবং কি ছিল বাংলাদেশ এবং কি হলো বাংলাদেশ? মুজিবের বাংলাদেশ, রক্ত গরম করা মুজিবুর রহমানের সেই শপথ নেওয়ার বাংলাদেশ এক লহমায় বদলে দিল জামাতিরা। প্রথমে কি ছিল বাংলাদেশ এবং মুজিবুর রহমানের সেই গায়ে কাটা দেওয়া কথাগুলো একবার শুনি এবং তারপর কি হলো বাংলাদেশ সেইটা দেখি। ৭ কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশিদের এই মুহূর্তে যদি তারা জবাব চায়, বাংলা দেখে, এই শব্দগুলো এই মানুষটাকে মনে পড়ে, যে মানুষটা বাংলাদেশি বাঙালিদেরকে শেখালো দাবায় রাখতে পারবা না, যে মানুষটা বাঙালিকে বাংলাদেশিদের শেখালো এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সবটা ধূলিসাৎ করে দিলেন, সবকিছু। কেন? আসলে বোধহয় পাকিস্তান যেগুলো করতে পারেনি সেই কাজটাই দায়িত্ব নিয়ে এত বছর পরে, অর্থাৎ 50 বছর পরে বাংলাদেশিরা করে দিল। এবং আসলে জয়টা পাকিস্তানের হলো। আসলে মোহাম্মদ ইউনূস এটা চোখের সামনে দেখছেন কিন্তু কিছু বলছেন না, যে এই জয়টা মুক্তির নয়, ৭১ মুক্তির সংগ্রাম ছিল। এবার পাকিস্তানের বিজয় উল্লাস, জামাতিদের বিজয় উল্লাস আসলে বোধহয় এইটা চাপা দেবে বর্তমান বাংলাদেশকে, যে বাংলাদেশ তত্ত্বরই এগিয়ে যাচ্ছিল। বিশ্বাস করুন, যে বাংলাদেশ দেখে বহু ভারতীয় ঈর্ষান্বিত হচ্ছিল, যে বাংলাদেশ দেখে পশ্চিমী শক্তি ভাবছিল যে এই দেশটাকে দাবায় রাখতে পারছি না কেন, যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক বলছিল দাবায় রাখতে পারবা না। জিডিপিতে এগোচ্ছিল, গ্রোথে এগোচ্ছিল, ফিনান্সে এগোচ্ছিল, এন্টারটেনমেন্টে এগোচ্ছিল, ক্রিকেটে এগোচ্ছিল, যে বাংলাদেশ আসলে শক্তি হয়ে উঠছিল। বন্ধুর হাত ধরে ভারত, বাংলাদেশ, উপমহাদেশটা শক্তিশালী হচ্ছিল। সে বাংলাদেশকে আসলে পেছনে টেনে নামালো হচ্ছে পাকিস্তান, হয়তো আমেরিকা, হয়তো চায়না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। এই মুহূর্তে প্রথম যে ছবিটা আমি দেখাবো, আমি এই ছবিগুলো দেখাচ্ছি এবং আপনাদেরকে বলছি, দেখুন এই ছবি আসলে দেখতে চেয়েছিল পাকিস্তানিরা। পাকিস্তানে এই জিনিস হয় যে জিনিস এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে। শেখ মুজিবুর রহমানের মূর্তি, যে মুজিবুর রহমান বাংলাদেশ আর্মিটা তৈরি করলো, শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশে আজ বাংলা ভাষায় হাতে কালাশনিকভ নিয়ে যে বাংলাদেশ আর্মি সেনাবাহিনী আজ দাপিয়ে বেড়াচ্ছে গোটা বাংলাদেশের রাস্তায়, সেই সেনাবাহিনী হাতুড়ি দিয়ে, ছেনি দিয়ে ঘুরিয়ে দিচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি, শেখ মুজিবুর রহমানের মূর্তি, শেখ মুজিবুর রহমানের মুরাল। এ কোন বাংলাদেশ? আসলে এই কাজটা করতে চেয়েছিল পাকিস্তানিরা। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এই কাজটাই ঠেকিয়ে রেখেছিলেন, কিন্তু মৌলবাদীদের চাপ বড় ভয়ঙ্কর চাপের পরে এ কোন স্বাধীনতা? বারবার বলছি, এ কোন বাংলাদেশ আমরা দেখছি? এটা একটা ছবি, এর পরের যে ছবি এটা তো শেখ মুজিবুর রহমানের ছবি। শেখ মুজিবুর রহমান বড্ড খারাপ, ভীষণ খারাপ, মেনে নিচ্ছি, ধরে নিচ্ছি, কিন্তু মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন মুছে দিতে কারা চায়? স্বাধীনতা সংগ্রামীরা। বাংলাদেশের কোন বিপ্লবী তার বুকে ধক থাকবে মুক্তিযুদ্ধের প্রত্যেকটি স্মারক মুছে দেওয়ার, ধানমন্ডির বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার, সংখ্যালঘুদের বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়ার? এটা কোন ছবি আপনারা দেখছেন? আসলে যেটা পাকিস্তান চেয়েছিল,
আপনাদের বলছি, বাংলাদেশে যারা বসে রয়েছেন আপনাদের বলছি, প্রবাসী বাংলাদেশি যারা হয়তো বিদেশ থেকে ময়ূককে দেখছেন আপনাদের বলছি, যারা পূর্ববঙ্গ থেকে এই বাংলায় চলে এসেছেন, দেখুন পার্থক্যটা বুঝুন। ভারতীয়দের এই মুহূর্তে বলছি, ভারতীয়রা আসলে কেন বাংলাদেশি নয়, ভারত কেন আসলে বাংলাদেশ নয় দেখুন। আপনার ইন্দিরা গান্ধীকে অপছন্দ, আপনি ইন্দিরা গান্ধীর মূর্তি ভেঙে দিয়েছেন না। বিজেপির কংগ্রেসের সমস্ত কিছু অপছন্দ, কংগ্রেসের এত রাস্তা ঘাট মূর্তি মুরাল সব ভেঙে দিয়েছেন না। ঠিক সেভাবেই শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি এভাবে ভেঙে দেওয়া হয়েছে, নেতাজির মূর্তিতে এভাবে প্রস্রাব করা হয়েছে না, হয়নি। এই জিনিস আসলে বাংলাদেশিরা করছে না, বাংলাদেশিদের মধ্যে থেকে যারা পাকিস্তানি চর তারা করছে। এর পরের ছবি এই মুহূর্তে দেখুন, দেখুন এই মুহূর্তে এই হচ্ছে আধুনিক বাংলাদেশ, যেখানে শেখ হাসিনাকে কল্পনা করা হচ্ছে শেখ হাসিনাকে জলে চোবানো হবে। শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে শেখ হাসিনার সায়া শাড়ি ব্লাউজ এই সমস্ত ট্রফির মতন দেখানো হচ্ছে। আমার বলতে লজ্জা লাগছে, কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনা পুত্র আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি তাকেও জিজ্ঞেস করেছি, কিন্তু এই হচ্ছে আধুনিক বাংলাদেশ। এই বাংলাদেশের স্বপ্ন মুজিবুর রহমান দেখেননি, মোহাম্মদ আইয়ুব বোধহয় বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং আমরা আতঙ্কিত। এবং সেই আতঙ্ক নিয়ে শেখ হাসিনা পরবর্তী গন্তব্য কি, আমরা যখন এই কথাগুলো বলছি, শেখ হাসিনা হিন্ডন এয়ারবেসের একটি সেফ হাউসে শেখ হাসিনা রয়েছেন এবং ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি এই ধরনের চিত্রগুলো। শেখ হাসিনা জানেন না কোথায় যাবেন তিনি, কোন দেশে শেখ হাসিনার ঠাঁই হবে। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় বলা ছিল, সে কথাটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং, বলতে বলতে আরেকটা ব্রেকিং এই মুহূর্তে চলে এসেছে। টানেল থেকে তুলে নেওয়া হলো, উপড়ে ফেলা হলো বঙ্গবন্ধুর নাম। এই মুহূর্তে চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে নির্মিত বঙ্গবন্ধুর টানেলের নামও তুলে ফেললো টানেল কর্তৃপক্ষ। অর্থাৎ সেনাবাহিনী যেভাবে মূর্তিগুলো ভেঙে ফেলছে, ঠিক সেভাবে বাংলাদেশের কর্তৃপক্ষ শেখ মুজিবুর রহমানের নাম কি সহজে মুছে ফেলছে, হাতও কাঁপছে না। দেখুন এই মুহূর্তে কর্ণফুলী নদী, যে পদ্মা নদীর কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, রক্তে লাল হয়ে গেছে হয়তো। বুধবার টানেলের প্রবেশ পথের দুটি দরজাই অর্থাৎ দুটো প্রান্তরই নাম এবং নামকরণ উপড়ে ফেলা হয়। এই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি এবং তার পাশাপাশি এই মুহূর্তে সরাসরি যাব শেখ মুজিবুর রহমানের নাতি শেখ হাসিনার পুত্র, বাংলা টেলিভিশনে প্রথমবার জবাব চায় বাংলাতে শেখ মুজিবুর রহমানের নাতি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এই মুহূর্তে রিপাবলিক বাংলায় তার মাকে নিয়ে বলবেন, তার মা আর বাংলাদেশে কেন ফিরে যাবেন না তাই নিয়ে বলবেন। শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ কি খুব তাড়াতাড়ি রিপাবলিক বাংলায় আসছেন, এই সমস্ত কিছু নিয়ে বলবেন। দেখি সজীব ওয়াজেদ, বয়স 53 ইয়ার্স ওল্ড। জয় নামটা, ডাকনাম জয় দেওয়া হয়েছিল, মা বাবা জয় নাম দিয়েছিলেন। 71 সালে আপনার জন্ম এবং 71 সালে যখন আপনার জন্ম হয়, তারপর 75 সালে ওয়েস্ট জার্মানিতে যখন ছিলেন তখন শোনেন দাদু মুজিবুর রহমানকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। ঠিক কী অভিজ্ঞতা সেই সোনার বাংলাদেশ থেকে আপনার মার চলে আসা এবং আপনার আমেরিকাতে থাকা। আপনার মায়ের সাথে কথা হয়েছে সজীব ভাই? জি, আমার মার সাথে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমার মার সাথে কথা হয়েছে গতকালকে। এই দেশের জন্য আমার নানা, আমার পুরো পরিবার জান দিয়েছে। আর তিনি এত কষ্ট করেছেন, গণতন্ত্র ফিরে এনেছেন, দেশকে উন্নয়ন করেছেন, জেল খেটেছেন। তারপরে যে ওনার সাথে এইভাবে অপমান করা হলো, এবং স্পেশালি এখন আমার নানার বাসাকে যেখানে আমার পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়েছে, সেইটা 32 নম্বর ধানমন্ডির স্মৃতি আমাদের সবার আছে। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি পুরোটা জ্বালিয়ে দিয়েছে।
তারা আমাদের সকল নেতাকর্মীদের উপর হামলা করছে, তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের বেশিরভাগ মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে, অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে, কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে, ক্রিকেটার মাশরাফির বাসায় লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে, মন্দির পুরানো হচ্ছে, সারা দেশে এখন লুটপাট চলছে, আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ? এই বাংলাদেশ কি শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ? সজীব ভাই জবাব চাইছে বাংলা। না, এটা তো না। এই আজকে এটা হচ্ছে কারণ আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই। আওয়ামী লীগ যতদিন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাইনরিটিস, বাংলাদেশের হিন্দু, তারা নিশ্চিত ছিল। আপনারা কি এই মুহূর্তে, শেখ হাসিনা চলে গেছেন, সজীব ভাই আপনারা কি এই আক্রমণ শুরু হয়ে গেছে? কারণ বিএনপি জামাত এই তারা হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে শেষ করে দিতে চায়। মানে আপনি আশঙ্কা করছেন যে হিন্দু শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ? 8% হিন্দু পপুলেশন পড়ে রয়েছে, শূন্য হয়ে যেতে পারে, এটা আপনি বলছেন ওয়ার্ল্ড টেলিভিশনে? যদি বিএনপি জামাত ফের ক্ষমতায় আসে সেটা তো হবেই। তারা তো যখন গতবার ক্ষমতায় ছিল তারা চেষ্টা করেছিল। শেখ হাসিনা এই মুহূর্তে কোন দেশে যাবেন? ভারতে আছেন, কিন্তু কোন দেশে আপনার মা আলটিমেটলি যাবেন, থাকবেন? সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমান তিনি দিল্লিতে আছেন, আমার বোন দিল্লিতে থাকেন, তো তিনি ওখানে থাকবেন কিছুদিন। কোথায় আলটিমেটলি থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। আপনারা বাংলাদেশে আর ফিরবেন না? আপনাদের ধানমন্ডির বাড়ি, ঢাকা, এখন বাংলাদেশে আমরা কিভাবে ফিরবো? আমাদের বাড়ি তো পুড়িয়ে ফেলেছে, আমাদের বাড়ি পুড়িয়ে ফেলেছে, আমাদের সকলের বাড়ি পুড়িয়ে ফেলেছে। তারা তো আমাদেরকে জানে মারার চেষ্টা করছে। বাংলার মানুষ যদি এটা চেয়ে থাকে, এখন আমরা কি করব? অভিমান, আমরা খুবই হতাশ। বাসায় না ফিরতে পারার অভিমান। সজীব ভাই, শেখ হাসিনা এক রাতের নোটিশে তাকেও এরকম ভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো। এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে। হ্যাঁ, এখন কি করব? তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে না। এখন তারা যেভাবে আক্রমণ করতে আসলো, তখন দেখা গেল যে ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল, তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই। তবে ওনার প্ল্যান ছিল যে ভাষণ দিয়ে পদত্যাগ করে একটি কনস্টিটিউশনাল ভাবে যাতে একটা শৃঙ্খল ট্রান্সফার অফ পাওয়ার হয়, সেটা ছিল ওনার প্ল্যান। তবে তারা যখন গণভবনের দিকে আগানো শুরু করে, তারা ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে, তখন আমরা সবাই, মা কিন্তু বাংলাদেশ ছাড়তে চাননি। আমরা পরিবারে আমরা তাকে দাবি করেছি যে না, তোমার বাংলাদেশ থেকে বেরিয়ে যেতেই হবে, কারণ এরা তোমাকে হত্যা করবে। মানে আপনার নানার মতন শেখ মুজিবুর রহমান, দাদুর মতন আপনার মাকেও হত্যা করা হতে পারে, এটা আশঙ্কা করেই শেখ হাসিনাকে আপনারা নিয়ে চলে যেতে বলেন? জি, আমরা ওনাকে কনভিন্স করি, ওনাকে আমরা বুঝাই। 45 মিনিট নাকি সময় দেওয়া হয়েছিল। কারা আসলে বিশ্বাসঘাতকতা করলো আপনার মায়ের সাথে? এটা বিশ্বাসঘাতক আসলে করে না, এই সিচুয়েশনটা উস্কানো হয়েছে এই ছাত্রদের। ওই যে এটা ঘটনাটি কোটা আন্দোলন, যখন আমরা প্রথমে ঘোষণা দিলাম যে আমরা দাবি মেনে নিচ্ছি, কোটা আমরা কমিয়ে ফেলবো, ওই আদালতের রায় সরকার অ্যাপিল করছে সুপ্রিম কোর্টে। তো সেদিন রাত্রে, 15 জুলাই রাত্রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গ্রুপ মার্চ করে তারা দেওয়া শুরু করলো যে আমরা রাজাকার, আমরা রাজাকার। এটা কারা করেছে ঠিক কেউ জানে না। ঠিক আপনারা কি সন্দেহ করছেন আমেরিকান, আমি সোজাসুজি জিজ্ঞেস করছি, আমেরিকান ডিপ স্টেট বা পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমার অবশ্যই মনে হয় আছে। তবে চায়না এর সাথে জড়িত না। চায়না কোনোদিন আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হাত দেয়নি। শুধুমাত্র পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। চায়না কেন শেখ হাসিনার এত বিরুদ্ধে চলে গেল? চায়না এমন একটা ষড়যন্ত্র করলো যে গোটা দেশের থেকে আপনাদের ক্ষমতা হাত থেকে বেরিয়ে গেল। কেন? কারণটা কি আপনার কি মনে হয়?
না, চায়না এই ষড়যন্ত্র করে নাই, চায়না এর সাথে জড়িত না, সেটা আমি নিশ্চিত। আমেরিকা যুক্ত? বলতে পারি না, হতে পারে। আমাকে একটা কথা বলুন জয় ভাই, সজীব ভাই, এই যে আপনাদের চলে যাওয়াটা এবং তার পাশাপাশি জামাত এবং বিএনপির যেভাবে হিংস্র নখ দাঁত বেরিয়ে পড়ছে, বাংলাদেশের উন্নতির জন্য এটা কতটা ভয়ঙ্কর? আমরা দেখছিলাম চোখের সামনে ভারতীয় হয়ে বাংলাদেশ জিডিপিতে এগোচ্ছে, বাংলাদেশ উন্নয়ন করছে, বাংলাদেশের চাকরি আসছে, ট্রেন লাইন হচ্ছে। ভারতের বন্ধুত্ব আসলে কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ? না, ভারতের বন্ধুত্ব তো অবশ্যই ভালো, তবে উন্নয়ন হচ্ছিল শুধুমাত্র শেখ হাসিনার জন্য, ওনার পরিশ্রমের জন্য, ওনার সরকারের জন্য। এটা বাংলাদেশের ৭৫-এর পর থেকে একটি মাত্র সময় 15 বছর, যেটাকে কিন্তু বাংলার মানুষ মনে রাখবে অ্যাজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ বাংলাদেশ। তবে সেই উন্নয়ন কিন্তু এখন থেমে গেল। এখন আজকে দেখছেন যে এটা তো মানে কি বলবো, অ্যানার্কি চলছে। আর বিএনপি জামাত দুবার ক্ষমতায় ছিল, তারা তো একবারও কোনো উন্নয়ন করতে পারেনি। তো সেই উন্নয়ন এখন আমার প্রশ্ন সজীব ভাই, আমার প্রশ্ন একটাই, আমার বাপ ঠাকুরদাও পূর্ববঙ্গের থেকে, আমরা দেখেছি কিভাবে এক রাতের নোটিশে হিন্দুদেরকে দেশ ছাড়া করতে হয়েছিল, করা হয়েছিল। এরকম পরিস্থিতি আবার কি বাংলাদেশে আসতে চলেছে? আপনি কি প্রকাশ্যে বলছেন? কারণ অনেকে আমাদের ভারতেও বলছে আমরা নাকি রিপাবলিক বাংলা নাকি এটা ইচ্ছাকৃত করছি। আসলে কি বাংলাদেশে হিন্দুদের সাথে, লঘু সম্প্রদায়ের সাথে ভয়ঙ্কর অত্যাচার করা হচ্ছে? হ্যাঁ, এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে। এটা রোখা যায় কি করে? এটার অপশন কি? হিন্দুদের তো বাঁচাতে হবে। 1,46,00,000 হিন্দু বানের জলে ভেসে যাবে, মরে যাবে, আবার এক রাতের নোটিশে পালিয়ে আসবে। বাংলাদেশে হচ্ছে দুইটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ আর বিএনপি। বিএনপি হচ্ছে জামাতে ইসলাম, যারা হচ্ছে জঙ্গি মৌলবাদী, তাদের সাথে জোটে। তো বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে, আর এখন তো তারা কন্ট্রোলই করতে পারছে, বর্তমান যে কে দায়িত্বে আছে বাংলাদেশে মনেই হচ্ছে না, বোঝাই যাচ্ছে না। তো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করা আমার মতে সম্ভব না। সজীব ভাই, আমাকে একটা কথা নির্দিষ্টভাবে আমি আপনার কাছে জানতে চাইছি। কলকাতার বহু বিদ্বজন, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, তারা এই যে আন্দোলন, সেই আন্দোলনকে উদ্বাহু নৃত্য করেছিল। এই আন্দোলন দেখে তারা বলেছিল যে শেখ হাসিনা নাকি ডিক্টেটর। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, সেই সমস্ত চিত্রশিল্পী, তারকা? এইটা হয়ে গেছে একটা নকরা, আমি বলবো। কারণ নকরা মানে ন্যাকামো বলছেন। ইতিহাস ভুলে যায় যে না, 5 বছর আগে সরকারের ভুল তো হবেই, তবে যখনই ভুল হয়েছে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করেছি। এই যে আমাদের যখন ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ভুল হয়, একটু অতিরিক্ত হয়ে যায়, ওটা পুলিশ অতিরিক্ত ব্লগারদের অ্যারেস্ট করা শুরু করে, তখন আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ দিই যে না, ব্লগারদেরকে অ্যারেস্ট করা হবে না। তারপর আমরা ওই আইন পাল্টে ফেলি, ওটাকে চেঞ্জ করি, ওটাকে আরো ইজি করি। তো আমরা ভুল তো হবে, ভুল তো হতেই পারে, ভুল হবে, কিন্তু ডিক্টেটর হয়েছিল কি? ঠিক করে কিনা? আপনারা কি ফ্যাসিবাদী ছিলেন? আওয়ামী লীগ কি ফ্যাসিবাদী, ডিক্টেটর? এটা বারবার বিএনপি বা এই যে যারা আন্দোলনকারী তারা বলছে আওয়ামী লীগ নাকি ফ্যাসিবাদী। এটা কি সত্যি? আপনারা কি হিটলারের? এটা তো তারা বলবেই, তবে তারা তো ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের কি পরিস্থিতি ছিল সেটা আপনারা জানেন, সেটা ইতিহাসেই আছে। আর এখন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি সেটাও সবাই দেখতে পাচ্ছে, আজকে টেলিভিশনেই দেখতে পাচ্ছে। সজীব ভাই, আমাকে একটা কথা বলুন, এই যে দেশ এই মুহূর্তে বাংলাদেশ, সেই বাংলাদেশ অনেকে বলছেন আফগানিস্তান বা পাকিস্তান হয়ে যাবে আর কয়েক মাসের মধ্যে। এটা কি আপনার মনে হচ্ছে? এই আশঙ্কা কি আপনি করছেন? বর্তমানে তো তাই পরিস্থিতি। কিরকম পরিস্থিতি, কি খবর পাচ্ছেন? এখন তো কোনো আইন শৃঙ্খলা নেই। আপনার যেহেতু পুলিশের উপর হামলা করা হচ্ছিল, ওই মৌলবাদীরা, ছাত্ররা, পুলিশ এখন পোস্ট ছেড়ে দিয়েছে। বাংলায় এখন আইন শৃঙ্খলা রক্ষার কোনো বাহিনী নাই, লুটপাট চলছে। ইসকন মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি পর্যন্ত, বিগ্রহ পর্যন্ত রক্ষা পায়নি। সমস্ত কিছু, ইসকনের মন্দিরগুলো জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এটা তো ঠিক নয়। আপনারা এই এলিমেন্টদের, অনেকে বলছে আপনারাই ফ্র্যাঙ্কেনস্টাইন, আপনারাই এদেরকে তোল্লা দিয়েছেন, মৌলবাদীদের শেখ হাসিনাই তোল্লা দিয়েছে। এটা কি ঠিক না ভুল?
অবশ্যই না। মৌলবাদীদের শেখ হাসিনা দাবিয়ে রেখেছিল। শেখ হাসিনা না থাকলে গত 15 বছর বাংলার মানুষ, বাংলার হিন্দু শান্তিতে থাকতে পারতো না। তার জন্য হ্যাঁ, মৌলবাদীদের তো দাবাতেই হবে। আর মৌলবাদীদের তো তারা মিলিটেন্টস, তাদেরকে তো জোর দিয়ে, ফোর্স দিয়ে থামাতে হয়। আর সেটার জন্য আমার মার হয়ে গেল দোষ। এই নির্বাচনের আগে, গত নির্বাচনে যারা, এর আগের নির্বাচনে যারা অগ্নিসংঘর্ষ চালিয়েছিল, ট্রেনে, বাসে কয়েক হাজার মানুষ নিহত, কয়েক শত মানুষ জ্বালিয়ে পুড়ে মানে মেরে ফেলা হয়েছে। তো তার জন্য এই নির্বাচনের আগে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, আর সেটাকে বলা হচ্ছে গণগ্রেফতার। মানে আপনি বলছেন সজীব ভাই, শেখ হাসিনা আসলে মৌলবাদী তালিবানি শক্তিকে পরাস্ত করতে চেষ্টা করেছিল, বাঙালিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিল দক্ষিণ যে এশিয়া তা সেখানে, তাই জন্য শেখ হাসিনার পেছনে সবাই লেগে পড়লো। হ্যাঁ অবশ্যই, কারণ এই বিএনপি তো জামাতের সাথে একজোটে, তারা তো চায় না যে জামাতকে দাবিয়ে রাখা হোক, এই মৌলবাদীদেরকে দাবিয়ে রাখা হোক। আপনাদের দলের সদস্যদের কি অবস্থা? অনেককে আমি দেখছি যে গ্রেপ্তার করা হচ্ছে। আমি নিজে দেখলাম আওয়ামী লীগের নেতারা কি ত্রস্ত, ভয়ে আছেন তারা। অনেককে টাঙিয়ে রাখা হয়েছে পুলিশকে। সজীব ভাই, আমি জানি না আপনি ছবি দেখেছেন কিনা, টাঙিয়ে রাখা হয়েছে পুলিশদেরকে। হ্যাঁ আমি দেখেছি। হ্যাঁ, এটা কি চলছে? এটা তো আমরা সিরিয়া, লিবিয়াতে দেখেছি। এটা কি ধরনের আন্দোলন? এটা তো বাঙালির জন্য লজ্জা সজীব ভাই। একদম, এটা তো বাংলাদেশকে এখন এরা আরেকটা সিরিয়া বানিয়ে ফেললো। তো শেখ হাসিনা কি দুর্বল হয়ে পড়লেন? শেখ হাসিনা এটা আবার ফিরে আসার চেষ্টা করতে পারেন না বাঙালিকে, যে যাদের বলছেন শেখ হাসিনা? দেখেন, তিনি 3 বার, আমার পরিবার এটা 3 বার করেছে। শেখ হাসিনা আর কত করবে? শেখ হাসিনা এত কিছু করার পরেও শেখ হাসিনাকে বাংলার মানুষ বের করে দিল, হত্যা করতে গেল। তো আমরা চাই না এখন আর, এটা আর আমাদের ফ্যামিলির দায়িত্ব না। মানে আপনি বলছেন গতকাল আপনার মা খুন হয়ে যেতে পারতেন গণভবনে, যেভাবে অন্যান্যদের পিটিয়ে মারার চেষ্টা হয়েছে সেভাবে আপনার মাকে পিটিয়ে মারা হতে পারতো যদি তিনি না হেলিকপ্টার করে চলে যেতেন। অবশ্যই পিটিয়ে মারা হতো শেখ হাসিনা। বাংলাদেশের মাটিতে পিটিয়ে মারার কথা বলছেন আপনি? একদম। তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে যেতে চাননি। তিনি বলেছেন তিনি পদত্যাগ করবেন, তিনি টুঙ্গিপাড়া গিয়ে আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকবেন। আমরা বলেছি যে না, তারা ঘোষণা দিয়েছে যে তারা গণভবনকে হামলা করবে, তারা তোমাকে বাঁচতে দেবে না। আমরা পরিবারে আমরা শেষ মুহূর্তে ওনাকে বারবার বুঝিয়ে দাবি করে ওনাকে আমরা হেলিকপ্টারে উঠিয়েছি, তিনি উঠতে চাননি। আমাকে ক্ষমা করবেন এই প্রশ্নটা করার জন্য, কিন্তু আপনার নানা সাহেব বা আপনার দাদু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভয়ঙ্করভাবে ভাঙচুর করা হচ্ছে। ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য, কিন্তু মূর্তির ওপরে প্রস্রাব করা হচ্ছে। আপনার মায়ের আলমারি তছনছ করে তার থেকে শাড়ি, ব্লাউজ যা যা আছে সব বের করে ট্রফির মতন দেখানো হচ্ছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ আপনারা 15 বছর ধরে তৈরি করলেন সজীব ভাই। দেখেন, এই যে আপনি যে কথাগুলি বললেন, এই যে আজকে তারা দাবি করছে যে তারা আমাদের শিক্ষিত, তারা সুশীল, তারা ছাত্র, তারা গণতন্ত্র রক্ষা করছে, এটা কি কোনো আন্দোলনকারীদের কারবার, নাকি এটা জঙ্গিদের, এটা একটা মবের কারবার? অনেকে আছেন এই মুহূর্তে, আমাকে ক্ষমা করবেন সজীব ভাই, গোটা বিশ্ব থেকে এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে, ইউটিউবে দেখছে, প্রায় 1.5 লক্ষ লোক দেখছেন। তাদের মধ্যে অনেকে বলছেন যে আসলে আপনাদের এই হাল তার কারণ আপনারা ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছেন। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। সত্যিই কি শেখ হাসিনা শয়ে শয়ে ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছে? মুগ্ধর মতন ছেলেদেরকে খুন করেছে আসলে আপনাদের হাতে কি রক্ত লেগে আছে সজীব ভাই? হাতে রক্ত লেগে আছে? আমি তো বললাম সেই 15 তারিখ রাত্রে আমাদের সরকার তাদের দাবি মেনে নিয়েছিল। আমরা অ্যাপিল করেছিলাম যে কোটা সরানোর জন্য আদালতে। সেদিন রাত্রে একটি শ্রেণীর আমাদের লোকজনকে উস্কায় দেয় রাজাকার স্লোগান দিয়ে। তারপর সংঘর্ষ হয়, আর সংঘর্ষ ঠেকাতে গিয়ে কিছু পুলিশ গুলি করে। এটা কিন্তু সরকারের কোনো হুকুম ছিল না, এটা শেখ হাসিনার হুকুম ছিল না। যখনই ঘটনাটা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে, পুলিশকে বলেছি যে না, ছাত্রদের উপর সরাসরি গুলি করবা না।
তারপরে কিন্তু পুলিশের উপর আক্রমণ বেড়ে যায়। কিন্তু আপনাদের বিরুদ্ধে একের পর এক এত মানুষ রাস্তায় নামলো, তারা সবাই জামাতি, তারা সবাই রাজাকার, এটা তো বলা তারা সবাই জামাতি না। আপনারা বলেছেন রাজাকারের বাচ্চা, সবাইকে যদি ছোট ছোট ছেলেমেয়েদেরকে রাজাকারের বাচ্চা বলে দেন, এটা তো ঠিক নয়। সবাই রাজাকার। এই কথা শেখ হাসিনা সেই কথা বলেন নাই। তিনি যা বলেছেন এটা ভুল বলা হচ্ছে। তিনি কাউকে রাজাকার ডাকেন না। তিনি বলেছিলেন যে আমি চাই না যে রাজাকারের ছেলে মেয়ে সরকারি চাকরি পাক, এই কথা তিনি বলেছিলেন। এই মুহূর্তে গোটা পৃথিবীর প্রায় 2 লক্ষ মানুষ আপনাকে দেখছে। আপনি কি ক্ষমা প্রার্থী? আপনার মা কি ক্ষমা প্রার্থী যে আন্দোলনকারী ছাত্ররা আপনার মায়ের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে লড়াইটা সংগঠিত করেছিল তাদের কাছে? আপনাদের অনুতপ্ত হচ্ছেন আপনারা? না, আমরা আমাদের যে সরকারের পুলিশের যে ভুল হয়েছে, তখন আমাদের মন্ত্রী পর্যন্ত ক্ষমা চেয়েছে মানুষের কাছে। তো আমার মা যদি ছাত্রদের হত্যা করতে চেতেন, তাহলে আজকে আমার মা ক্ষমতায় থাকতেন। সেদিন রাত্রে তিনি আর্মিকে মানা করেছেন যে ছাত্রদের উপর গুলি করবে না। আর্মি আকাশে ফায়ার করেছে, তবে ছাত্রদের শরীরে গুলি করতে তাদেরকে নিষেধ করা ছিল। এটা আমার মার হুকুমই ছিল। তিনি বলেছেন যে না, তো আমাদের ক্ষমা চাওয়ার কিছু নেই। শেখ হাসিনাকে চায় না। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন। শেখ হাসিনা তো ছেড়ে দিয়েছেন। এই দাবি ছিল শেখ হাসিনা ছেড়ে দিক, আমরা ছেড়ে দিয়েছি। বঙ্গবন্ধুর পরিবার ছেড়ে দিয়েছে। মোহাম্মদ ইউনূস কিরকম? কিছু নাই, আমাদের দোষ দিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই মুহূর্তে একটা নতুন সরকার তৈরি হবে। মোহাম্মদ ইউনূস কি বলবেন? আমার এই মত এখানে কিছু বলার নেই। খুব ভালো, তারা এত বছর ধরে আমাদের সুশীলদের দাবি ছিল যে মোহাম্মদ ইউনূস ভালো দেশ চালাবেন। তো আমি আসলে বসে আছি দেখতে যে মোহাম্মদ ইউনূস কত ভালো দেশ চালান। এখন ভারতীয় সময়ে রাত 10টা বাজে প্রায়। রাতে আমারও মনে হয় মায়ের সাথে কথা বলি, একবার না হয় দিনে। সারাদিন অফিস কাচারি করার পরে মায়ের সাথে আজ রাতে কথা হয়েছে। দিল্লির কোনো একটি সেফ হাউসে আপনার মা রয়েছেন, শেখ হাসিনা। কাল অবধি যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আজকে কোনো ক্ষমতা হয়তো এই মুহূর্তে তার কাছে নেই। মা ছেলের কি কথা হলো? আজকে কথা হয় নাই ওনার সাথে, কারণ আমার আজকে সারা দিন ধরে ফোন বেজে যাচ্ছে। আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, ওনাকে এখনো আমি ফোন করার সুযোগ পাই নাই। আজকে গতকালকে কথা হয়েছিল। সজীব ভাই, আপনার মা যখন আপনাদের কাছে বা বাসায়, নতুন বাসায় যাবেন, একটা অনুরোধ থাকলো রিপাবলিক বাংলায় আপনার মা এবং আপনি দুজনেই, শেখ হাসিনা এবং সজীব ভাই দুজনেই আমরা অনুরোধ করছি আপনাদেরকে প্রথম সাক্ষাৎকারটি এই বাঙালি বা বাংলার এই চ্যানেলকে দিতে, জাতীয়তাবাদী চ্যানেলকে দিতে। আমি চেষ্টা করব। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ। বাংলার মানুষ অনেকগুলো কথা জানতে পারলো। এই ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সজীব জয়, 1971 জন্ম বলে জয় নাম হয়েছিল, আর সেও নির্বাসিত। এবং তার পাশাপাশি শেখ হাসিনা ঠিক কোথায় যাবেন একবার দেখে নেব, কারণ শেখ হাসিনা এবং তার ছেলে তারাও জানেন না শেখ হাসিনা কোন দেশে যাবেন। ভারতে এই মুহূর্তে শেখ হাসিনা রয়েছেন, ভারতের হিন্ডন এয়ারবেসে শেখ হাসিনা রয়েছেন। শেখ হাসিনার কাছে অপশন আছে ব্রিটেন। ব্রিটেন যদিও হাত তুলে দিয়েছে, ব্রিটেন বলেছে যে আপনি এত দূরে আসবেন কেন? সত্যিই তো, এত দূরে ভারত থেকে ব্রিটেনে যাবেনই বা কেন? ব্রিটেন বলেছে হাত তুলে যে আপনারা একবার চেষ্টা করুন যে দেশে আছেন সেই দেশে ইমিউনিটি পাওয়ার। আমরা অবশ্যই ইমিউনিটি দেওয়ার জন্য প্রসিদ্ধ, কিন্তু আপনি এখানে এসে ইমিউনিটির জন্য আবেদন করবেন, সেই সময় অন্তর্বর্তীকালীন কি অবস্থা হবে আমরা তো জানি না, নিরাপত্তা কে নেবে। মানে বেসিক্যালি ব্রিটেন দায় ঝেড়ে ফেললো ভারতের দিকে, কোর্টে বল ঠেলে দিল। ভারত থেকে শেখ হাসিনা বেলারুশে যেতে পারেন বলে একটা সম্ভাবনা রয়েছে, কারণ বেলারুশের এই ছোট্ট দেশে লুকাশেঙ্কো বলে একজন অত্যন্ত প্রভাবশালী এবং অনেকে বলেন ডিক্টেটর, সে লুকাশেঙ্কো ডিক্টেটর রাজ চলে, যেখানে নিরাপদ আশ্রয়ে শেখ হাসিনা থাকতে পারেন। কিন্তু বেলারুশ থেকে এখন অব্দি কোনো কমিউনিকেশন আসেনি। অনেকে বলছেন জার্মানিতেও যেতে পারেন, কিন্তু সম্ভাবনা ক্ষীণ, কারণ জার্মানিতে এই ধরনের ইমিউনিটি দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বাধা বিপত্তি রয়েছে। জার্মানির নিজস্ব কিছু ইউরো পলিসি এই মুহূর্তে তারা চালু করেছে, এবং জার্মানি যদি এই মুহূর্তে বাংলাদেশ সরকারকে না চটাতে চায়, তাহলে তাদের বিদ্রোহী নেত্রীকে
এই মুহূর্তে জার্মানিতে অর্থাৎ ভারত থেকে জার্মানিতে যাওয়ার সম্ভাবনাও কম। এরপরে যে দেশটা যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু সমস্যা এই দেশের একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক। পজিটিভ দিক হলো ইটালিতে বাংলাদেশের বহু পরিযায়ী শ্রমিক ইটালিতে কাজ করেন। ইটালির রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ছোট ছোট কাজ, সস্তার শ্রম হিসেবে কাজ ইটালিতে বাংলাদেশিরা করেন। কিন্তু শেখ হাসিনা ইটালিতে বাংলাদেশিদের মাঝে থাকবেন, তার নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। ইটালিতেও আমরা দেখেছি বিভিন্ন বাংলাদেশিরা তারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, তার নিরাপত্তাটা কে দেবে? এইখানে হিন্ডন এয়ারবেসে তো তাকে এনএসজির কমান্ডাররা নিরাপত্তা দিচ্ছেন, গরুড় বাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্সের গরুড় বাহিনী একেবারে এলিট কমান্ডাররা নিরাপত্তা দিচ্ছে। ইটালিতে কি নিরাপত্তা দেবে? ভাবুন, শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশ আর্মি বা এয়ারফোর্সের লোক তারা শেখ হাসিনাকে একা রেখে বাংলাদেশ চলে গেছেন, এখন ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে। ইটালিতে তো সেই নিরাপত্তা পাবেন না, উল্টে বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যে থেকে কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে পড়ে, শেষ সম্ভাবনা যেটা সেটা একেবারে একেবারে লাস্ট অপশন যাকে বলা হয় ইউক্রেন। কারণ কিছুদিন আগে, কিছু মাস আগে, যার জন্য ভ্লাদিমির পুতিন হোক বা রাশিয়ান মিডিয়া হোক তারাও যথেষ্ট কটাক্ষ করেছিলেন শেখ হাসিনাকে, ইউক্রেনের যে বিতর্কিত রাষ্ট্রনেতা জেলেন্সকির সাথে হাত মেলানোটাই নাকি কাল হয়ে গেছিল শেখ হাসিনা। অনেকে মস্করা করে বলছেন যে ইউক্রেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, সেখানেই না যেতে হয় শেখ হাসিনাকে। কিন্তু এখানেও আপনি দেখলেন জবাব চায় বাংলাতে ভারত থেকে ইউক্রেন, বেলারুশ, জার্মানি, ইটালি, ব্রিটেন, এই সমস্ত জায়গা আদৌ যাবেন কিনা এইটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। বাংলাদেশে আর ফিরতে পারবেন না। যে ছবিগুলো আমি দেখাবো এক এক করে, সেই ছবিগুলো থাকবে, কিন্তু আমার সাথে এই মুহূর্তে দুজন বিশেষজ্ঞ রয়েছেন, তাদের কাছে যাব। সুমন মুখার্জি এই মুহূর্তে রয়েছেন এবং আমাদের সাথে শুভজিৎ নস্কর রয়েছেন। দুজনেই অধ্যাপক এবং দুজনেই যথেষ্ট ক্লোজলি বাংলাদেশ এই সমস্যাগুলো দেখছেন। কিন্তু দুজনের কাছে যাওয়ার আগে আমি একবার প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটা নেব, এক এক করে দুজনের থেকে উত্তর নেব। প্রথম ময়ূকের প্রথম প্রশ্ন এই মুহূর্তে, হাসিনার ভবিষ্যৎ কি? শেখ হাসিনা, এক হাসিনা থি, ভবিষ্যৎটা কি? আসুন এই মুহূর্তে সুমন মুখার্জি এবং শুভজিৎ নস্কর দুজনেই রয়েছেন, তাদের থেকে এক এক করে নিয়ে নিয়ে উত্তর। সুমন বাবু, শেখ হাসিনার ভবিষ্যৎ কি? হোয়াটস নেক্সট? প্রথম জিনিস যেটা বুঝতে হবে, আজকের মার্কিন যুক্তরাষ্ট্র এত শক্তিশালী দেশ কি করে হলো? তারা 156 কান্ট্রিজ, 156 দেশে 2 লক্ষ ট্রুপস রেখেছেন এবং 80টা দেশে তাদের বেস করেছে। সেই বেসটা বোধহয় তারা বাংলাদেশের একটা আইল্যান্ডে চেয়েছিলেন, সেন্ট মার্টিনস আইল্যান্ড, যেটা দেয়নি, যে কোনো কারণেই তিনি দিতে রাজি হননি এবং ওনার নিজের মনোবল দেখিয়েছেন যে আমার দেশে কাকে রাখবো সেটা আমার প্রতিক্রিয়া। আমার মনে হয় সেই ঝাড়টা কমপ্লিটলি ওনাকে নিতে হয়েছে। অজুহাতটা হয়েছে তোমার ফ্যাসিস্ট ইলেকশনে নাকি গন্ডগোল করেছে, ইন্ডিয়া নাকি গন্ডগোল করেছে। এখন মনে রাখতে হবে যে আপনি যতগুলো দেশ দেখালে তার মধ্যে আমার মনে হয় না কোনোটায় ওনার জায়গা হবে। ইমিউনিটি পাওয়ার সম্ভাবনাটাই হয়তো কম, কারণ তারা সব নেটোতে আছে। নেটোতে ভারতের উপর তাদের প্রচণ্ড রাগ, এই কারণে যে আমরা ইউক্রেনে একটা নির্দলীয় স্থান নিয়েছিলাম এবং ইসরায়েলকেও সাপোর্ট করিনি, প্রথমে করে তারপরে ব্যাকআউট করেছি। দুটো কারণেই ইন্ডিয়ার ওপর তাদের একটু রাগ আছে। ইন্ডিয়ার সঙ্গে মৈত্রী ছিল শেখ হাসিনার, সেই জন্যে তারা এইটা একটা উদাহরণস্বরূপ। আপনি বলছেন ব্রিটেন হবে না, বেলারুশ হবে না, ইতালি হবে না, যেখানে চেষ্টা করা কেন হচ্ছে না আমি এটা বুঝতে পারছি না। রাশিয়ায় যাওয়া উচিত, রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের দেশে যাবেন শেখ হাসিনা, একেবারেই সেইখানে সুরক্ষায় পাবেন। কারণ এবং ভারত বন্ধু, ভারতের বন্ধু, ভারতের চেষ্টা করা উচিত তাকে রাশিয়া পাঠাতে, সেইখানে উনি সুরক্ষায় থাকবেন এবং ভারতের পক্ষেও এই পরিস্থিতি বজায় রাখা খুব শক্ত। এই কারণেই শক্ত, অলরেডি আমরা দেখেছি ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ এবং জেতার পরও কি প্রতিক্রিয়া। ওয়ার্ল্ড কাপ হারার সময় ওরা আনন্দিত উল্লাসিত হয়ে যান এবং তারপরেও আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপ T20-তে ইন্ডিয়া জেতার পর ওরা
আমাদের ক্যাচ নিয়ে প্রশ্ন তুলেছে। তো যে ভারত বিদ্বেষ যেটা ছিল সেটা কিন্তু আলাদাভাবে দেখতে হবে। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, দুটো কিন্তু শিক্ষা আমাদের নেওয়া দরকার। যেখানে সুরক্ষা দেওয়া হচ্ছে, যেরকম আমরা চাইছি এইখানে সুরক্ষণ দেওয়া হচ্ছে অন রিজার্ভেশন ফর হোয়াট এভার গ্রাউন্ড, যেখানে বেরোজগারি এত বেশি, ছাত্র সমাজ কিন্তু সেটা মানবে না। আমাদের সেটা কিন্তু মনে রাখতে হবে। ৭৫ বছর পরেও আমরা যে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছি, এইটা একটা ভলকেনোর উপর আমরা বসে আছি, এইটা কিন্তু এইটার প্রতিক্রিয়া আমাদের মনে রাখতে হবে একটা শিক্ষা হিসেবে। সেকেন্ডলি, ডেমোক্রেটিক নেশনস আর টুগেদার, এটা একটা মিথ। কারণ টিয়ানানমেন স্কোয়ারে চায়নার যে উল্লাস এবং যেই টাইপের ব্যবহারের পর মৈত্রীবন্ধন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চায়নার, সুতরাং এইখানে বাণিজ্যিক ক্ষেত্রে সবচেয়ে বেশি ওদের উৎসাহ, মানে অনেকগুলো পসিবিলিটি আছে। আমি একবার প্রথম প্রশ্ন নিয়ে আমি সুমন বাবুর কাছ থেকে জানলাম, আমি শুভজিৎ বাবুর কাছ থেকে জানবো। শুভজিৎ বাবু, আপনার কি অবজারভেশন? শেখ হাসিনা আদৌ কি মানে ভারতেই থাকবেন না অন্য কোনো দেশে যাবেন? মানে যাওয়ার আলটিমেট কি শেখ হাসিনার লাস্ট বাসা ভারতে হবে? দেখুন, ভারতে হবে কিনা আমি তার আগে একটু বলে নিই যে শেখ হাসিনার কেরিয়ার কোন দিকে মোড় নিতে পারে। যে মুহূর্তে মানে যে সিচুয়েশান যেদিকে মোড় নিচ্ছে বাংলাদেশ, আমরা প্রতিনিয়ত দেখে চলেছি। বাংলাদেশ যেহেতু বাংলা ভাষাভাষীর দেশ, সেহেতু তাদের চ্যানেলগুলো দেখতে আমাদের খুব একটা অসুবিধা হয় না, প্রচুর তাদের স্যাটেলাইট ইংলিশ বাংলা নিউজ চ্যানেল। তো সেখানে যেটা আমরা দেখছি যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু একটা প্রবল জনরোষ, এবং সেই জনরোষ তো আছড়ে পড়েছে, এবং তার ফলেই ৪৫ মিনিট টাইম দেওয়া হয়েছে তার মধ্যে, এবং বাকি যারা বিশ্বাসঘাতকতা করেছে, সাবোটাজ করেছে, সেই স্টোরি আলাদা, আমি তার মধ্যে ঢুকছি না। কিন্তু আমি বলছি যে তীব্র জনরোষ, এই জনরোষটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা আমি আই এম প্লেইং ডেভিলস অ্যাডভোকেট হিয়ার, যে এই জনরোষটা কি দুটো তিনটে রিজন হতে পারে। এটা কি পলিটিক্যাল ডাইসেন্টকে সাপ্রেস করা হতো, যেটা আপনি সজীব ভাইকে জিজ্ঞেস করছিলেন কিছুক্ষণ আগেই, যে আপনার কি অনুতপ্ত ফিল করেন আপনি, সেটা যদি উনি এড়িয়ে গেছেন। আরেকটা জিনিস সেটা আপনি জানেন যে এই সরকারকে বাংলাদেশের যারা স্বাধীনচেতা মানুষ, গত ১৩ বছর যখন এই সরকার ছিল, যারা মুক্ত মনা এবং যারা এথিস্ট, বাংলাদেশের ব্লগার, তারা কিন্তু তাদের একটা স্বপ্ন ছিল এই সরকারকে ঘিরে। আমি আবারও বলছি, আমি কিন্তু ডেভিলস অ্যাডভোকেট। আপনি ডেফিনেটলি মানে বিভিন্ন অ্যাঙ্গেলে, মানে আমাদের দেশ নিয়ে কথা হচ্ছে না, বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে, এবং সেই জন্যই আমি বলছি যে 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 তাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আপনি জানেন যে ২০১৩ সালে একটা সাংঘাতিক ঘটনা বাংলাদেশের একেবারে ঢাকার বুকে ঘটে। মতিঝিল চত্বরে হেফাজতে ইসলাম একেবারে ঘাঁটি গেড়ে বসে দুটো দাবি নিয়ে। এক হচ্ছে ব্লাসফেমি ল পাস করতে হবে, যেটা পাকিস্তানে আছে, আর সেকেন্ড হচ্ছে নারী এবং পুরুষ একসাথে বেরোতে পারবেন না। এই দুই দফা, এখন যেমন এক দফা দাবি হয়ে ওনাকে বের করে দেওয়া হলো, এই দুই দফা দাবি নিয়ে কিন্তু তারা বসেছিলেন। সেখানে হেফাজতে ইসলামের আমির তখন আল্লামা শফি, তিনি কিন্তু সেখানে নিজে নেতৃত্ব দিচ্ছিলেন। পরবর্তীকালে যেটা আমি দেখি, আমরা সবাই দেখেছি, তখন আমি খুব ছোট ছিলাম, মানে অবশ্যই একটা মিড এজে, কিন্তু আমরা দেখি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে র্যাব, বিজিবি থেকে শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ থেকে শুরু করে সবাইকে দিয়ে কিন্তু সাংঘাতিকভাবে সেটাকে সাপ্রেস করেছিলেন। কি এটা ডেমোক্রেসির যে আইডিয়া, যে গণতন্ত্রের আইডিয়া প্রবাবলি মুজিবুর রহমানও দেখেছিলেন, সেই গণতন্ত্রের আইডিয়ার বিরুদ্ধে, এবং সেটাকে সাপ্রেস করেছিলেন পুলিশ দিয়ে। কিন্তু যেটা সমস্যার, ২০১৮ সালে যখন বাংলাদেশের নির্বাচন হয়, ঠিক তার আগে মানুষ অবাক হয়ে গেছে যে এই শেখ হাসিনা ওই হেফাজতে ইসলামের আমিরের সাথে হ্যান্ডশেক করছেন। মানে উনি নিজেই ফ্র্যাঙ্কেনস্টাইনগুলো তৈরি করেছেন, নিজেই দোষগুলো তৈরি করেছেন। এবং ময়ূক, আপনাকে বলবো লাস্ট একটা পয়েন্ট, উনি একের পর এক মডেল মসজিদ তৈরি করতে শুরু করলেন, এবং রিলিজিয়ান খাতে আপনার মনে থাকবে, বাংলাদেশি সরকার যেমন পাকিস্তানে একটা ধর্মের মন্ত্রী আছে যে মেজরিটি রিলিজিয়ান দেখে, মাইনরিটি রিলিজিয়ান্স নয়, এখানেও কিন্তু সেই একইভাবে মাইনরিটি রিলিজিয়ানদের সুরক্ষার জন্য কিন্তু একটা মন্ত্রী থাকা দরকার ছিল। এখানে মেজরিটি রিলিজিয়ানের জন্য শেখ হাসিনা মন্ত্রী করেছিলেন। আমি বলছি যে এই পরিস্থিতি আপনি তিল তিল করে ডিজিটাল নিরাপত্তা আইন এই যে তৈরি করা হয়েছিল, মানুষ ভেবেছিল বিএনপি জামাতের থেকে অনেক বেটার ডিল পাবো, এবং সেই ডিল কিন্তু তিনি দিতে শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীকালে এই যে একটার পর একটা ভারতবর্ষের যে সমাজ, সেই সমাজকে দীর্ঘদিন ডেমোক্রেটাইজ করা হয়েছে। এই যে কোটার বিরুদ্ধে বা বৈষম্য বিরোধী সমন্বয়করা ১৩ জন যারা রয়েছে, এই যে আন্দোলনটা গড়ে উঠল, আমাদের দেশে এই কোটা কিন্তু ডেমোক্রেটাইজ করেছে।
ঠিক, এবং এবং শুভজিৎ, আমি একবার আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আমি সুমন বাবুর কাছে যাব, কিন্তু রেজওয়ান এই মুহূর্তে দেখছেন, অরূপ ভট্টাচার্য দেখছেন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ আমাকে দেখছেন, সাদিয়া আফরিন দেখছেন, ওমর ফারুক দেখছেন, এই মুহূর্তে মালয়েশিয়া থেকে শেখ শাহিন হুসেন দেখছেন, রাধামোহন ব্যানার্জি দেখছেন এই মুহূর্তে, অমিতাভ বাবু বলে এই মুহূর্তে একজন দেখছেন। এবং এই প্রশ্নটা একদম সরাসরি সুমন বাবু আপনার জন্য, এটা অধ্যাপক হিসেবে, ইকোনমিস্ট হিসেবে আপনার জন্য এই প্রশ্নটা একজন দর্শকের প্রশ্ন। অমিতাভ বাবু বলে, ভারত অনেক বিনিয়োগ করেছে বাংলাদেশের অনেক সেক্টরে, এর ভবিষ্যৎ কি? বড় প্রশ্ন। আমি এই প্রশ্নটাতেই আসছিলাম যে রাজনৈতিক প্রেরণা ছাড়া যদি দেখি, শেখ হাসিনার আমলে মূলত ভারতের থেকেও কিছু অঙ্গে ভালো গ্রোথ হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশে। ওদের পার ক্যাপিটাল ইনকাম আমাদের থেকে বেশি। ওইখানে গ্রামীণ অঞ্চলে যেই টাইপের ডেভেলপমেন্ট হয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্টের কনটেক্সটে যদি দেখি সেটা বড়োভাবে এগিয়ে যাচ্ছিল। এবং এইটার যে কোনো প্রতিফলন পড়লো না এদের মাথায়, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে। বাংলাদেশ কেন, ইভেন ভারতবর্ষেও কিন্তু আমাদের রাজনীতি এবং মানে ধর্ম নিয়ে একটা খেলা আরম্ভ হয়েছে। এখন এটা ডেভেলপিং কান্ট্রিতে হওয়াটা বাঞ্ছনীয় নয়। একমাত্র ক্রাইটেরিয়া হওয়া উচিত ছিল যে আমার জন্য এই সরকার কি করলো, আমার উপকার কি করেছেন। এবং ওরা এখন অনেকেই বলেছে যে ভারতীয়রা গিয়ে এখন বাংলাদেশে 26 লক্ষ বাঙালি এখানে চাকরি পাচ্ছে, মানে ভারতীয় চাকরি পেয়েছে। এখন সেটা তো একটা বিতর্কের বিষয় হতে পারে না। যদি দরকার হয় তারা আবার ফেরত দিয়ে নিজেদের লোককে চাকরি দিত। কিন্তু ডিমান্ডটা আসছে না যে আমাদের প্রগতি কোথায় আসবে, বিকাশ কোথায় আসবে। ডিমান্ডটা আসছে আমাদের যে ধর্মীয় আচরণ, সেই তার উপর যেন বেশি কোনো জোর দেওয়া হয়। ধর্ম কী করে গ্রোথের ঠিক আগে যাচ্ছে ইন আ ডেমোক্রেটিক নেশন, এটা আমার কাছে খুব বিভ্রান্তিকর। এবং ঠিক এই কারণেই আমি মনে করি যে আমরা যে অনেকখানি প্রশ্ন তো তুলি যে হিন্দুদের মালা হচ্ছে, সেদের নিয়ে আসা উচিত। আমি একেবারেই তার সঙ্গে আমি শুভজিতের কাছে যাব, আমার দ্বিতীয় প্রশ্ন নেব, কিন্তু এই মুহূর্তে খুব ইন্টারেস্টিং একটা কথা, আমি জানি না উনি কোন দেশ থেকে এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন। শাহাদাত হোসেন বলে এই মুহূর্তে একজন দর্শক দেখছেন এই চ্যানেলের মাধ্যমে। আমি বাংলাদেশের সকল ছাত্রছাত্রী ভাই বোনদের বলতে চাই, ডক্টর ইউনূস কিন্তু একসময় বিএনপির মন্ত্রী ছিল, তাই বলছি এই সরকার জনগণের জন্য তেমন ভালো হবে না বাংলাদেশ নাগরিক হিসেবে। আমি ঠিক এই জায়গাতে আমার দ্বিতীয় প্রশ্ন করবো, এবং শুভজিৎ এই প্রশ্নটা নিয়ে দর্শকের যে মতামত সেটা নিয়েও তোমার মন্তব্য চাইবো। কোন দেশে ঠাঁই হবে মুজিব কন্যার, এটা একটা প্রশ্ন। এবং তারপরে আরেকটা প্রশ্ন, যে প্রশ্নটা আমার দ্বিতীয় প্রশ্ন, পেছনে আমেরিকা, চীন, পাক, আমেরিকা আছে, চায়না আছে, পাকিস্তান আছে, এবং আসলে এদের প্রত্যেকের মুখোশ, তার নাম মোহাম্মদ ইউনূস। মানে একদম স্ট্রেট, একদম কাটাছেড়া করার জায়গাতে আসি। শুভজিৎ, দেখুন, অনেকগুলো কনস্পিরেসি থিওরি আমি দেখেছি, এবং সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা কিন্তু লেট আস ফ্লোর দ্যাট। যে পাকিস্তানে যখনই গভর্নমেন্ট পরিবর্তন হয় বা সেখানে সামরিক শাসন যখনই ইমপ্লিমেন্ট করা হয়, সে পারভেজ মুশারফের সময় হোক বা আপনার কোয়ালিশন সরকার বা ভুট্টো যখন চলে যায়, ভুট্টোকে ফিরিয়ে নিয়ে আসা, নওয়াজ শরীফকে ফিরিয়ে নিয়ে আসে, এই যে একটার পর একটা ঘটনায় সবসময় একটা প্ল্যানের কথা উল্লেখ করা হয় পাকিস্তানে, সেটা হচ্ছে লন্ডন প্ল্যান। এবং বাংলাদেশের ক্ষেত্রেও বলা হচ্ছে যে লন্ডন প্ল্যান একটা কোনো কিছু এই রকম একটা তৈরি হয়েছে। কারণ আপনি মনে থাকবে যে বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়া বা তারেক রহমান, বিএনপির খালেদা জিয়ার পুত্র, তিনি লন্ডনে অবস্থান করছেন। এবং বলা হয় যে আইএসআই-এর সেখানকার যে স্টেশন চিফ এবং অন্যরা তাদের সাথে এবং বিএনপির একটা কোনো রকম মিটিং হয় বা কিছু, বা এই পুরো জিনিসটা নিয়ে এই যে পুরো সিচুয়েশনটা যে আউট অফ কন্ট্রোল হয়ে গেল, এটা নিয়ে একটা হয়েছে। এটা এরকম একটা কনস্পিরেসি, বাট দ্যাট ক্যান হ্যাপেন। মানে এটা হতেও পারে, না হতে পারে। আমি অল্টারনেট মতগুলো আমি স্যারের কাছে যাওয়ার আগে আমি অল্টারনেট মতগুলো শুধু একবার বলছি। সুমন মুখার্জি, আমি এটা শেখ হাসিনার যিনি পুত্র তাকেও জিজ্ঞেস করছিলাম, তাদের হাতেও কি রক্ত লেগেনি? এবং শুভজিৎ বাবু যে কথাগুলো বলছিলেন, একজন এখানে আরেকজন বলছেন এই মুহূর্তে বাগেরহাট থেকে একজন লিখছেন, আমি জানি না কোন দেশের, বাংলাদেশ না ভারত, বাগেরহাট থেকে বাগেরহাটের সংসদ সদস্য আওয়ামী লীগের এবং মুজিবুর রহমানের পরিবারের। আচ্ছা, কিন্তু সেখানকার একজন দর্শক লিখছেন, একজন গণহত্যাকারীকে কিভাবে আপনারা সাপোর্ট দেন? গণতন্ত্রকে উনি
এই দেশে কবর দিয়েছেন। সুমনবাবু, এটাও তো একটা রিয়ালিটি যে মানে শেখ হাসিনা নির্ভর একটা দেশ বোধহয় দেখা হচ্ছিল, এবং এটা কি সত্যি কনস্পিরেসি থিওরি না বাস্তব যে এর মধ্যে পাকিস্তান থাকতে পারে, এর মধ্যে আমেরিকা থাকতে পারে, এবং এর মধ্যে চায়না থাকলেও থাকতে পারে? যদিও সজীব ভাই বললেন যে চায়নার হাত নেই, মেইনলি ইন্টারফেয়ার পাকিস্তান এবং আমেরিকা বারবার করেছে। আপনার কি মত? এবং আমি দর্শকদেরও বলবো এই মুহূর্তে, আপনারা যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং বিভিন্ন দেশ থেকে আমাকে দেখছেন জবাব চাই বাংলাতে, আপনারা এই মুহূর্তে আপনাদেরও মত জানাতে পারেন। দুটো মতে আমরা নেব, জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ তাদের বক্তব্য কি সেগুলো আমরা নেব, যদি আপনারা দিতে চান সেই বক্তব্য ময়ূককে। বলুন সুমনবাবু। তিনজনের তিনটে প্রেরণা। আমেরিকা চায় এই দিকে একটা ঘাঁটি করা যাতে কিছু কন্ট্রোল থাকে আর্মির ডিফেন্স খাতিরে, তাদের প্রেরণা এখানে যে আমরা ওই সেন্ট মার্টিনে একটা বেস করি, ভারত দেয়নি তাদের। এবং চায়নার সঙ্গে তাদের ডিফেন্সে যদি বিরোধ থাকে, কারণ স্ট্রিং অফ পার্লস সারা ঘুরিয়ে ফেলেছে ফ্রম সাউথ ইস্ট এশিয়া টু অ্যাবসলিউটলি পাকিস্তান অবধি তারা ঘুরিয়ে গেছে, ওপর থেকেও তারা আসছে এবং আমাদের যতগুলো নেবার আছে তাদের বিষিয়ে দিয়েছে চায়না। তো চায়নার ওন জিনিসটা হচ্ছে দুটো জিনিস, জমি দখল, ট্রেড দখল এবং তাদের আমাদের ওপর ডিপেন্ডেন্স নিয়ে আসা। আর আমেরিকার ইয়ে হচ্ছে যে আমরা চায়নাকে লক্ষ্য রাখবো, তার গ্রোথটা, যদিও বা আদান প্রদান ট্রেডে তারা ভেরি ডিপেন্ডেন্ট অন চায়না, তাদের বাণিজ্যিক একটা দিক আছে, কিন্তু তার থেকেও বেশি দিক হচ্ছে ডিফেন্সের, যে আমাদের এখানে হয় ডেমোক্রেটিক নেশনে ইন্ডিয়া, একদম না পেলে বাংলাদেশ। পাকিস্তানের হচ্ছে না, কথাটা শেষ করে নিই, পাকিস্তানের হচ্ছে কমপ্লিটলি রিলিজিয়াস গ্রাউন্ড, এবং সেইটা যে প্রাধান্য পাচ্ছে দ্যাট শোজ উই আর অ্যান আন্ডার ডেভেলপড কান্ট্রি। একদম একদম আমার একদম সময় শেষ, কিন্তু আমি অনুরোধ করেছিলাম আমার যারা দর্শকেরা রয়েছেন, শুধুমাত্র আপনারা জানলে খুশি হবেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতের থেকে নয়, গোটা বিশ্বে থেকে এই মুহূর্তে বিভিন্ন দেশের বাঙালিরা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন। এবং আমি তাদের প্রশ্ন করেছিলাম, স্ট্রেট প্রশ্ন, বঙ্গবন্ধুর সব স্মৃতি কি মুছে ফেলতে চায় জেহাদিরা? আসলে এটার মধ্যে স্পেসিফিক কোনো দল নেই, আসলে এখানে জেহাদি একটা ব্যাকআপ রয়েছে, এবং তারা ফেসবুকে 81% মানুষ বলছেন হ্যাঁ জেহাদিরা মুছে ফেলতে চান, 19% বলছেন না। খুব ভালো হয় যদি আপনারা কোন দেশ থেকে এই উত্তরগুলো দিচ্ছেন সেগুলো জানতে পারি আমি। ইউটিউবে 91% মানুষ ইউটিউবে বলছেন হ্যাঁ, এবং 9% মানুষ এই মুহূর্তে বলছেন না। এক্স হ্যান্ডেলে 96% মানুষ বলছেন হ্যাঁ, এবং 4% মানুষ বলছেন না। আবারও বলছি, এটা নিয়ে আমরা কন্টিনিউ করব, কিন্তু তার পাশাপাশি এটাও জানতে হবে শেখ হাসিনা আসলে কোথায় যাচ্ছেন, ভারত কি ছাড়ছেন, না ভারতেই থেকে যাবেন, না আসলে অন্য কোনো দেশে যাবেন, কারণ ভারতেরও হয়তো বিপদ ঘনিয়ে আসতে পারে শেখ হাসিনা থাকলে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।